শুরু হচ্ছে আমাদের চতুর্থ অন্তরঙ্গে আনন্দোৎসবে দশম পর্ব। প্রথমে থাকছে উদ্বোধনী আবৃত্তি দিয়ে, আবৃত্তি পরিবেশন করবে অসীমা রায়। নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে সাদর আমন্ত্রণ। আমার পক্ষ থেকে সকলকে প্রণাম। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমি প্রস্তুত করব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চলে উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার। অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার বটেই বিশ্বকর্মার বিশ্ব শিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা। মানুষের সীমানায় তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম। দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার। মৃত্যুদূতের মতো গড়ি মেরে আসছে সে পৃথিবীর পাজরের কাছে। একদিন দেবে চরম তার সাগরে পর্বতে। মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভার। তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং। মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে। জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুলে নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে। ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোক লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও। বলবেন বলো তুমি সুন্দর। বলবেন বলো আমি ভালোবাসি। নমস্কার। অনেক ধন্যবাদ অসীমাদিকে। এবার আমাদের পরপর দুটি নাটক থাকছে। প্রথম দর্শনে দেখবেন রক্তকরবী অবলম্বনে দ্য ব্লাডি রেড অলিয়েন্ডার। এখন দেখবো আমরা নাটক দ্য ব্লাডি রেড অলিয়েন্ডার। যখন সারা দিয়ে গেলে তখন
ভাবনায় মনটাকেও নাড়া দিয়ে যাও, একটু দাঁড়াও, একটু কথা বলি। হ্যাঁ, আমাকে তোমার কিসের দরকার শুনি? দরকারের কথাই যদি বললে তাহলে ওই চেয়ে দেখো, আমাদের খোদাই করের দল দরকারের বোঝা মাথায় নিয়ে কেমন কীটের মতো সুড়ঙ্গের ভিতর থেকে উপরে উঠে আসছে। এই চক্ষপুরে যা কিছু ধন সব যে ওই ধুলোর নারীর ধন, সোনা। কিন্তু সুন্দরী, তুমি যে সোনা, সে যে ধুলোর নয়, সে যে আলোর। দরকারের বাঁধনে তাকে কে বাঁধবে বলো? চুপ কর, আমাদের কেউ কে বলি সব কথা কথা বলি। আমাকে দেখে তোমাদের তো বিস্ময় লাগে কেন? হ্যাঁ, let me come inside. রাজা, রাজা, look, my heart is full of today. না না না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। Look, I have brought the garland of white kunda flowers covering two lotus leaves. নিজে বলো। That's not mine. My own garland is of red oriental. আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। Like waterfalls running down from the peak, the white flowers will sing on your chest. Open the lid. Let me come inside, Raja. না, আসতে দেব না। কি বলবে শীঘ্র বলো, সময় নেই। Raja, don't you hear the song in the far distance? হ্যাঁ, গান। जमीन पर कदम रखो, ये धरती खुश हो जाएगी। सर पर चढ़ के मैं उन लोगों के साथ गाने में शामिल होंगी, पर कहीं रास्ता नहीं मिली, इसीलिए तो तेरे पास आई हूँ। পাবো না জানি, তখন তো মরিচিকালের মধ্যে সহজে বোলাবে। একদিন আমি ওই পশ্চিমের বারান্দা দিয়ে দেখছিল মেঘের স্বর্ণপুরী, সে দেখছিল সর্দারের সোনার চূড়া। আমাকে কটাপ করে বললে, ওইখানে আমাকে নিয়ে যেতে পারো, দেখি তোমার কত সামর্থ্য। আমিও বললাম যাবনি। আর আমাকে সোনার চূড়ার নিচে বুকের মাঝে ব্যথা বাজে, নিরন্তে কার কালো আখি, আখির জলে যায় ভাসি, ভালোবাসি। নির্দেশক দীপ ভৌমিককে এখানে আসতে বলবো। আর আজকে এই অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি শ্রী গৌতম মুখার্জি মহাশয়কেও এখানে আসার জন্য অনুরোধ করবো। আসুন স্যার। আমরা একটু পরিচয় করে দিই। ও তীর্থ দত্ত, ও সাহা, আমি সুপর, দীপেন্দু, বুড়ি, আর নির্দেশক। এরা দুজনে একটু চলে যাক পরের নাটকের প্রদর্শনের জন্য। এবার আমাদের অতিথিকে সম্মাননা জ্ঞাপন করা হবে। সম্মাননা জ্ঞাপন করবেন অসীমাদি তো আমাদের দলের কোষাধ্যক্ষা শ্রীমতী অসীমা রায় মহাশয়া। অসীমাদিকে সাহায্য করছে আমাদের দলের সদস্য মন্ডল। গৌতম নাকি কিছু বলতে বলো। যদি বেশি কথা না বলতে হয়, বেশি কথা বলাটা একটা খুব অন্যায়। এসব নাটক দেখার পর আর কথাবার্তা আসে না। খুব ছোট্ট করে যদি এক লাইন বলি, একটা চমৎকার নাটক। মানে রঙ্গসেনা, রঙ্গ এবং সেনা, সৈনিক, তারা সৈনিক যোদ্ধা এবং রঙ্গ, এই দুটোকে মেলানোর যে চেষ্টা এখানে আছে, সেটা মুগ্ধ বললে ভুল হয়। আবার নতুন করে রক্তকরবীকে ভাবার খুব ইচ্ছে মানুষের জাগবে এরকম নাটক দেখতে। আমার কাছে যেটা মনে হয়েছে, আপনাদের এই প্রোডাকশনের মধ্যে ধ্রুপদ, তারপর আমি সবার নামটা জানি না, যারা নারী চরিত্রে অভিনয় করলেন, সম্ভবত সবাই পুরুষ।
অন্যান্য জায়গায় এই চেষ্টা আছে, হয়, কিন্তু আমার এটা মনে হলো ওরা পুরুষ নয়, খানিকটা পুরুষালী ভাব আছে কোনো কোনো জায়গায়, খুব সামান্য কয়েকটা জায়গায়, কিন্তু বেশিরভাগটাই ওরা নারী মন, এবং সেটা দৈহিক ভাবে নয়, খুব মানসিক ভাবে ওরা নারীর কথাটা বলতে পারছে, সেখানে ঢং ঢং করছে না, মেয়েলিপনা করছে এরকম ব্যাপারটা নয়। এটা খুব আশ্চর্য, খুব আশ্চর্য। কারণ আমাদের সময় মেয়ে পাওয়া যেত না, এখন মেয়েরা রাস্তায় বেরোয়, এখন মেয়েরা অনেকটাই ঘর থেকে বেরিয়ে এসেছে। আমি যখন অনেকটা বছর আগে নাটক করেছি তখন কোনো মেয়ে আসতো না, এবং তারা যদি বা আসতো তার সঙ্গে একজন প্রেমিক থাকতো, সে প্রেমিক আর সে যে কদিন বিয়ে না করছে করে তারপর কেটে পড়তো, থিয়েটারটা শেষ হয়ে গেল। এবং আরো অনেক রকম ব্যাপার আছে, কিন্তু বারবার যেটা দেখেছি যে মেয়েরা আসলে তো খুব ভালো, আসুক, কিন্তু মেয়েরা আসুক বা না আসুক তার সঙ্গে পুরুষের নারী চরিত্রে অভিনয় করার কোনো সম্পর্ক নেই। কারণ যখন আমাদের কলকাতায় ধরুন থিয়েটারে তৃপ্তি মিত্র কাজ করেছেন, যখন সরজুবালা থেকে আরম্ভ করে মানে কত মানে মহিলা শিল্পী তারা মানে ঈশ্বর তুল্য তারা কাজ করছে, তাদের মধ্যে বাবলি রানী তিনি রংমহলে কিন্তু জহর গাঙ্গুলি বা ছবি বিশ্বাসের সঙ্গে নায়িকার চরিত্রে অভিনয় করছে। তখন তো মেয়েদের তো আকাল পড়েনি, তখন তো দারুণ দারুণ সমস্ত নারী চরিত্রে অভিনয় করার মতো অভিনেত্রী অভাব ঘটেনি। সেখানেও কিন্তু পুরুষ বাবলি রানী, ছবি রানী, নন্দরানী, মধুরানী, কাঞ্চন রানী, রাখাল রানী, দুলাল রানী। আনন্দবাজার পত্রিকা লেখা হয়েছিল হুরি পরি, মানে এরা পরি। আমি নিজে দেখেছি কাঞ্চন রানীকে শবর কুমারের সঙ্গে যাত্রায় নায়িকা করছে, আমি ভাবছি ভাই এত সুন্দর মেয়ে এ তো বাড়ি ফিরতে পারবে না, রাস্তা থেকে লুট হয়ে যাবে। পরের দিন সকালবেলা ভোরবেলা যে উঠে সিগারেট খাচ্ছে, চোখে একটা গগলস, একটা সাদা পাঞ্জাবি, একটা সাদা ট্রাউজার। আমি ভাবছি কে এটা, ওইটা ওই 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 নায়িকা, এই অবিশ্বাস্য। তার মানে এই যে চেষ্টাটা রঙ্গসেনা করছে, আমাকে সাধুবাদ জানাবো এই কারণে যে অনেক জায়গায় এটা নিয়ে নানা রকম সব ব্যাপার ট্যাপার আছে, কিছুটা লোক দেখানো ব্যাপার আছে, কিছু একটা মানে একটা নতুন কিছু করছি টরছি এরকম একটা ব্যাপার আছে। তা থাকুক, যেভাবে চেষ্টা করছে সেটা ভালো হোক। কিন্তু এখানে যেটা মানে রঙ্গসেনা যেটা করেছে সেটা মেয়েলিপনা করে। আমার কাছে কখনো মনে হয়নি যে ধ্রুপদ থেকে আরম্ভ করে আরো যে দুজন তোমার সঙ্গী আছে তারা কিন্তু তাদের ভিতর থেকে নিংড়ে নারী সত্তা তাকে যেন টেনে বার করে নিয়ে আসছে। কখনো মনে হয়নি যে তারা এটা নারী চরিত্রের প্রতি অবিচার করছে। এটা গেল এইটা, এখানেই থামছি। খুবই আনন্দ পাওয়া গেছে, তাদের অভিনয় অত্যন্ত সাবলীল এবং তার সঙ্গে খুব শৈল্পিক। এটা গেল একটা। আর একটা হলো যে রক্তগরবীকে যেভাবে ভাবা হয়েছে সে ভাবাটা চমকপ্রদ, এবং বসিয়ে নাটকটা দেখাতে পারা যায়। সেই স্পর্ধা রঙ্গসেনার আছে, যেটা বসে দেখ আমি কি করছি দেখ। এবং এটা আমি কোনো অন্য আমার খুব ভিতরের তাগিদ থেকেই কথা বললাম। মানে আমি জানি না এটা কেমন করে, কারণ আমি আমার দুর্ভাগ্য যে আমি খোঁজ খবর করে নাটক দেখিনি, এটা আমার দুর্ভাগ্য, আমি ভালো কাজ করিনি এটা। কিন্তু রঙ্গসেনা আমাকে ডেকেছে আজকে, আমাকে নাটক দেখার জন্য বলেছে। আমি খুবই মানে আনন্দ পেয়েছি এবং নাটক দেখে আরো আনন্দ পেয়েছি। এটা গেল কথা। আর যে ঘটনাটা ঘটানো হয়েছে রক্তকরবীকে নিয়ে, যে অফুরন্ত অবিশ্রাম অনিঃশেষ
যে আরো আরো প্রভু আরো এমনি করে আমায় মারো। এখানে মারো ব্যাপারটা নেই, এমনি করে মানে মানে রক্ত রবীন্দ্রনাথ দেখলে না ঘাবড়ে যেত, ঘাবড়ে যেত বলতে আমি ব্যঙ্গ করে বলছি না, রবীন্দ্রনাথ দেখলে না আশ্চর্য ভাবতে হচ্ছে আমি আরেকবার ভাবি রক্তকর্মীটাকে একটু অন্যভাবে লেখা যায় কিনা। কারণ এরা তো রক্তকর্মী লিখতেও জানবে না, কোনোদিন কিছু করে কি করে আমার লেখাটাকে উলটপালট করে, হ্যাঁ যেটা উলটপালট করাটা এখানে প্রশংসার যোগ্য মানে বা নিন্দার যোগ্য না। আসলে কথাটা হচ্ছে যে রক্তকর্মীর মধ্যে যে আজকের মানুষের কান্নাটা লুকিয়ে আছে, সেদিনও রবীন্দ্রনাথ একটা প্রোটেস্ট এলিমেন্টকেই নাটকের প্রাণবস্তু করেছেন। এটা ওইখানেই থেকে যেতে পারতো আমাদের সৌম্যমিত্র, তৃপ্তিমিত্র, বহুরূপী, আরো কত কত সব কলকাতার রথী মহারথীরা এই নাটক করেছে। কিছু নেই এখানে, চারটে লাইট নেবে আর জলে, তার মধ্যে আর রাজা করেছে, বাপরে বাপ কি আপনি বাবা সামান্য দুটো চারটে জায়গায় একটু অন্যমনস্কতার ছাপ এসছে, এমন একবারে যে অন্যমনস্কতার ছাপ আসেনি তা, কিন্তু অনবদ্য মানে সৌম্যমিত্র তো আমাদের চিরকালের গুরুদেব হয়ে থাকবেন, সেটা কোনো কথা নয়, কিন্তু মানে বুঝে কথা বলা যায় এটা কিন্তু মানে চ্যালেঞ্জিং। মানে এত চমৎকার করে রবীন্দ্রনাথের কথাকে মানে বুঝে বলা যায়, মানে অনেকেই বলেছেন, তারাও মানে বুঝেই বলেছেন, কিন্তু এই যে মানে বুঝে বলাটা এতটা মানে একটা অশিক্ষিতকে শিক্ষিত করে দেবে। এই রবীন্দ্রনাথ কি বলছেন শোনো, এইটা বলেছেন আসলে এটা বলতে চেয়েছেন কোনটা, সেইটা বলেছেন আর বলতে চেয়েছেন, এই দুটোর মধ্যে কিন্তু একটা মানে এখানে রমণসেনার প্রয়োজন হয়, কিন্তু কি বলতে চেয়েছেন সেইটা কিন্তু রাজার মধ্যে দিয়ে, আর রাজা বললে তাদের বাদবাকিরা তো অনবয় মানে এই মানে আরো যারা দুজন করছিল এত আমি তো বাচ্চা বাচ্চা ছিলেন, মানে কত চেষ্টা করেছে, কত ভেবেছে এই ডিরেক্টর। আমি তাকে মানে সাধুবাদ তৈরি করেন যে আপনি শুধু একটা নাটককে অর্গানাইজ করেছেন তাই, যেটা সত্যি আমার খুব নিজেরও ভালো লাগে বলতে, যে কথার মানে বুঝে বলো। এই যে মানে বুঝে কথা বলা, হয়তো সেটা তত্ত্বগতভাবে বলাই যায়, কিন্তু তুমি যে এই মানে বুঝে মানেটাকে টেনে পার করে মানে মঞ্চের আছাড় মেরেছ, এটার জন্য ভাই ওই তথাকথিত প্রাইজ দরকার নেই তোমার, তুমি শুধু চেষ্টাটা চালিয়ে যাও, আর সবাই মিলে যেটা করছো এটাকে একদম সঠিক ভেবেই করো। কিন্তু এখানে একটুখানি আমার বলার আছে, যে গানগুলোর ব্যবহার হয়েছে, যে কবিতার ব্যবহার হয়েছে, আমি একটা মানে বুঝি যে তোমরা আজকের যে দুনিয়াটা চলছে যেভাবে হচ্ছে, সেইটাকে তুমি মানে আমাদের 70-এর বা 60-এর বা তার পরবর্তীকালে যে ঢেউগুলো এসেছে আমাদের, সেইটার সঙ্গে এটাকে মেলাবারের চেষ্টাটাকে নিশ্চয়ই সাধুবাদ জানাতে হবে। কিন্তু সাধুবাদ জানাতে হবে, সাধুবাদ নিশ্চয়ই জানানো দরকার আছে, কিন্তু একটু সরলীকৃত সমালোচনা যদি করি তাতে তোমার কিছু এসে যায় না, তুমি যা করছো মন দিয়ে করে যাও। কিন্তু সমালোচনা না করলেও তুমি ভাববে আমি একটু সরল রয়েছি, শাসিনগুলো রঞ্জন, তো আমি ওই রঞ্জন আনন্দের প্রতিক্রিয়া ওই সব বলছি না, রঞ্জন তাকে মেরে দিয়েছে। এখানে আমি মানে উইথ ডিউ রেসপেক্ট টু আমাদের নন্দিনী, একটু না শেষের দিকে একটু তোমরা ক্লান্ত হয়ে পড়ছো, রাজাও ক্লান্ত হয়ে পড়ছে, স্লিপ করছে, নন্দিনীও ক্লান্ত হচ্ছে, আর সব দিয়ে দিয়েছ, আর দেওয়ার কিছু নেই, এবার আমার ক্লান্তিটা দাও। মানে আমি সমালোচনা করছি না ভাই, তোমাদের মতো আমি পারবো না, তোমরা অনেক সুন্দর, কিন্তু তবু আমি একটু সাহস করে বললাম যে তোমরা একটু ক্লান্ত হয়ে পড়েছো, আর রিপিটেশনটাকে একটু কম, একটু কোথাও একটু দেখো।
নিজেদের সৃষ্টিটাকে তো চট করে ফেলে দেওয়া যায় না, আবার একটু ভেবো যে কোথাও কোথাও এটা আমার ভালো লেগেছে কিশোরকে, এবং কিশোরের এই যে ভাবনা যে কথা না বলে কথা বলা, কিশোর মানে ডিরেক্টরকেও অসামান্য বলবো যে এরকম ভেবেছে, আজকে অভিনয় করেছে, বড় আন্তরিক, খুব আন্তরিক। হ্যাঁ, মানে সবটা মিলিয়ে এতদিন রঙ্গসেনাকে নৈহাটির একটা দল, নাটকের দল, আর আমাদের ডিরেক্টর এই মানে হ্যাঁ ধ্রুপদ এই নামটা শোনা নাম, দেখিনি আমি কিছুই দেখিনি, এটা অন্যায় করেছি আগেই বললাম, কিন্তু অনেক দিন পড়ে আছে, প্রচুর কাজ তোমরা করতে পারবে, প্রচুর কাজ, কেউ কাউকে পরোয়া না করি, কে তোমাকে বললো অ্যাপ্রিসিয়েট করে, আমি বলছি অ্যাপ্রিসিয়েশন তোমার দরকার নেই, ইংরেজি, হিন্দি, বাংলা, সাঁওতালি, আরো 4টে ভাষা যদি জানা থাকে, দু একটা এদিক ওদিক করে চীনে বা জাপানের ভাষা যদি এখানে লাগিয়ে দাও, সেটা মজা হয়ে যাবে। মানে এতগুলো ভাষা দিয়ে কথা বলছে, মানে নাটকের ভাষাটা যে কোথায় কি চলে যায়, সেখানে এই ভাষাগুলো কিছু, এই সবটা মিলিয়ে মানে খুব সার্থক, আমার আশাটা খুব সার্থক। এই আমি বাবা প্রণাম করে, আমাদের নাটক করা আমি কিছু বুঝি না রে ভাই, আমি কিছু বুঝি না। গৌতম দাকে দেখে, গৌতম দাই আমাদের ইন্সপিরেশন, আমরা সমস্ত না ভাই, আমি ইন্সপিরেশন নই, আমি তো পারবো না। আমরা মা নাটকটা দেখি, মা নাটক আমাদের স্টাডি মেটেরিয়ালের মতো, ইটস ট্রু, স্টাডি মেটেরিয়ালের মতো মা নাটক আমাদের, আমরা যা করছি এই যে আমরা করছি মহিলা চরিত্রে, সবই একটু আত্মপ্রচার হয়ে যাবে, তাও বলছি আমার 76 আর বেশি দিন বলবারও টাইম পাবো না, 39টা মেয়ে রোল করেছি, এবং মেয়েদের রোল করেছি, মানে আমার মাকে খুব ভালোবাসতাম, তো ওটা আমার মধ্যে খুব আন্দোলিত হতো। তারপর আমার বোনকে দেখেছি, আমার কখনো মনে হয়নি, এবং তোমরা জানো তো, একটু বলছি, শ্রী চৈতন্যদেব তিনি রুক্মিণীর অভিনয় করেছেন, শ্রীমতী রাধারানীর অভিনয় করেছেন, অত বড় পার্সোনালিটি তো ভারতবর্ষে কেন পৃথিবীতে জন্মায়নি, ওই রকম একটা দশাশই মানুষ আজান লম্বিত বাবু সেই মেয়েদের রোল করছেন। এটা দ্বারা প্রমাণ হয় যে মেয়েদের আমরা বলি মাতৃশক্তি, নারী শক্তি, এই সম্মান, এই যে সেই শক্তিকে আমরা যে সম্মান জানাচ্ছি যারা, মানে তাদের হ্যাটস অফ করতে হবে, তাদের স্যালুট জানাতে হবে। তার কারণ এটা একটা পৌরুষ, আমাকে রাশিয়ার মেয়ে আর ওদের দুজন এসেছিল ওই গোর্কি সদনে, আমাকে বলছে ওয়াই ম্যান, ওরা একটু এরকম করে বলতো ওয়াই ম্যান, মানে কেন মা নয়, পুরুষ মানুষ কেন, মায়ের চরিত্রে পুরুষ মানুষ করবে না, বিকজ দি ক্যারেক্টার নীলবনা, father's mother is very manly. এক্স্যাক্টলি। তুমি ম্যান কেন করো, তার উত্তর হচ্ছে ম্যানলি। কে বলছে মেয়েরা মেয়ে ছেলে, কে বলছে? মেয়েরা তো শক্তি, আমি সেই শক্তিটা না থাকলে আমি পৃথিবীতে আসতে পারতাম না। কোনো বাবা হিম্মত করে বলতে পারে যে আমার ঔরসজাত বলে একটা দাঁড় করে দিতে পারবে না, তাহলে পারবে না যখন, তখন আমাদের মনে রাখা দরকার যারা এই শক্তির চর্চা করে তাদেরকে আরো উৎসাহিত করা উচিত, আরো করা উচিত, এবং তোমরা সেটা করেছো ভাই। এবং আমার আর কি বলার, আপনি এতদিন পর এলেন, আমরা কতদিন ধরে চেষ্টা করছিলাম, থ্যাংক ইউ সো মাচ। এর পরবর্তী একটা দর্শন আছে, খুব ছোট নাটক, রামায়ণের উপরে, কথা মীনাক্ষী, একক অভিনয় করবে প্রীতম সাহা। একটুখানি এখন শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় দর্শনের নাটক, দীপ ভৌমিকের নির্দেশনায় কথা মীনাক্ষী, একক অভিনয়ে প্রীতম সাহা। সেই জন্য আমার নাম রাখা হয়েছিল মীনাক্ষী, কিন্তু মহর্ষি আমার নাম দিলেন শূর্পণখা। আমরা এতক্ষণ দেখলাম নাটক কথা মীনাক্ষী, কথা মীনাক্ষী নির্দেশক দীপ ভৌমিক। লাইট জ্বালাতে বলছে। দীপ আস্তে আস্তে আমরা একটু শুনে নেবো
গৌতম স্যারের মুখে একটুখানি এই নাটক সম্পর্কে দু চার কথা যদি একটু বলেন। যা দেখলেন কঠিন। এই মাইকটা, হ্যাঁ আমরা সবাই ওই দণ্ডকারণ্যে চলে গিয়েছি। ও ভাগ্যিস শেষ করলো, তাই নাহলে আমরা ওখানেই থেকে যেতাম। প্রথমত আমাদের ধ্রুপদের লেখাটা অসাধারণ লেখা, এক নম্বর কথা। আর দু নম্বর হচ্ছে এ কিন্তু খুব ক্ষমতাবান, কিন্তু ওকে আরেকটু লড়াই করতে হবে। কিন্তু ও কিন্তু একদম নাচটা একটু ভেতরে ঢুকে, তাহলে আমাদের একটু আরো বেশি পাবো তোমার কাছ থেকে। কখনো তুমি ছেলে কি মেয়ে আমার এত কথা জানবার দরকার নেই। তুমি যে চরিত্রটা করছো সেই চরিত্রটা আমরা, তার সঙ্গে আমাদের একটা আলাপ হলো এবং বেশ ভালোভাবেই আলাপ হলো। এবং কণ্ঠস্বরের যে ব্যবহার অত্যন্ত সুনিপুণ। আর নাটকটার লেখাটা খুব সুন্দর হয়েছে, অনেকগুলি কথা, ট্যাগলাইন যেগুলো, সেগুলো খুব মনে ধরে। এবং নাটকটা ভালো লেগেছে এই কারণে যে নাটক যখন শেষ হয়ে গেল মন খারাপ হলো, এখানেই শেষ। আর যেটা ধ্রুপদ লিখেছে যে ওই যে কথাটা যে সীতাকে ও ত্যাগ করছে, এটা আমি ধ্রুপদকে বলো তুমি যে আরেকটু যেন ও একটু ভাবে। কারণ এখানে যে বিষয়টা মানুষকে ধরবে যে এই প্রেম নিবেদন করতে গেছে, এটাকে ওইভাবে তার ব্যাখ্যা করা হলো। এই যে অনার্য, তার প্রেম নিবেদন করার কোনো ব্যাপার নেই। আমাদের এখনো তাই সমাজে চলে, বামুনের মেয়ের সঙ্গে বামুনের ছেলের প্রেম করলে অসুবিধা হয় না। কিন্তু কোনো একটা মাইতি বাড়ির মেয়ে যদি মুগুজ্জি বাড়ির ছেলেকে বিয়ে করতে যায়, তখন কিন্তু বিশাল কাণ্ড কাটানো হয়ে যায়। মানে এমন মুখ দিয়ে ভাষা বেরোয়, এখনো বেরোয়। কিন্তু ওই যুগে দাঁড়িয়ে ওই মেয়েটা সাহসের সঙ্গে যে এটা বলেছে, মানে তোমাকে এটা বলছি, তুমি জানো হয়তো, তবু বলছি, সেটা হচ্ছে আমাদের একেবারে বৈদিক যুগের একটা নাটক। সেই নাটকে জম জমি, হয়তো জানো, জম ভাই, জমি বোন। বোন ভাইকে বলছে আমার বিয়ে করবি, তোমাকে বিয়ে করবো, ভাই বোনের বিয়ে চলে না? বলে হয়, ভালোবাসলে কেন আমি বিয়ে করতে পারবো না? তাহলে ভাই বোনকে বলছে বিয়ে করা, এটা কিভাবে আছে? মিশর থেকে, অন্যান্য দেশ, মুসলিম দেশ থেকে এখানে মশলা আসছে, মসলিন আসছে, তার সঙ্গে কালচারটাও আসছে। তো ওখানে ভাই বোন ওদের বিয়ে, চাচা আপন চাচি পর চাচির মেয়েকে বিয়ে করা, এটা আছে। এটা চলে এলো আমাদের বৈদিক যুগের নাটকে, জম জমি নাটকে। ওই জম আসলে দিনের বেলা, জমি রাত্রির বেলা, এরকম অনেক আছে। তোমার কিন্তু সুযোগটা ছিল, সেটা হচ্ছে সীতাকে যে ওরা কিন্তু নারীর ওপরে অত্যাচার করে, সেটা অনার্য হোক আর আর্য হোক, সীতাকে কম কষ্ট দেয়নি। আর এখানে ওই ব্যবহারটা করে ওই জায়গাগুলো না একটু ক্রিটিক্যাল, তাতেই তোমার আরো 15 মিনিট বেড়ে যাবে ক্রিটিক্যাল। এবং মানে অত্যন্ত অহংকারের সঙ্গে আমি একটা কথা বলছি তোমাকে। আমরা সাবলী মিত্রের নাটক দেখেছি, কথা আমি তো সমান, তার আগে নাথপতি অনাথবা। তুমি যদি খুব আরেকটু স্টাইলাইজ করে নাও, তাহলে ওটা নাথপতি অনাথপথ হয়ে যাবে। মানে তুমি যদি আরেকটু স্টাইলাইজ করো, তুমি কোথাও স্টাইলাইজ করছো না, তুমি খুব সিম্পল যাচ্ছ, খুব সিম্পল সরল ভাবে যাচ্ছ, সেটা ঠিক আছে। তোমার স্টাইলাইজ করতে বলছি, আমরা চাইছি না, তুমি ওতেই প্রকাশ করতে পেরেছো। কিন্তু কিছু মনে করো না, মানে আমরা যখন একটা ঘরোয়া ভাবে বন্ধু হিসেবে আলোচনা করতে, তাই বলছি, একই রকম শাসিং গুলো একই রকম আসছে। মানে জ্ঞান দিচ্ছি না, তোমার তুমি যা করেছো আমি পারবো না, কিন্তু তাহলেও জ্ঞান দিচ্ছি যে কারণ হচ্ছে তুমি পারবে, একটু চেষ্টা করবে, চিন্তা করলে পারবে। এই যে দুটো, এই যে আশা,
হ্যাঁ, এই আশাটা, এই যে পাটাকে তুমি পাটা এই যে ঠেলছো, এই যে যাচ্ছে, লক্ষণ রাম তো বাদ দাও, লক্ষণ তোমায় কাটতে গেল না, তুমি তার জড়িয়ে ধরে চুমকাতে যাওনি, বা গেলেও যদি এবার কাটবে কেন, নাক কাটবে কেন, অন্য কোনো অর্গান না কাটে নাকটা কেটেছিল কেন? কিছু না, তুমি বলেছো তুমি যে পোশাক পরেছো সুন্দর, এই পোশাকগুলোকে না একটু রিপিটেশন আসছে, এটা তুমি একটু ভেবো। তুমি এতদূর যখন করতে পেরেছো ওটাও তুমি পারবে, এই জন্য আলাদা করে কিছু। আর মেকআপটা খুব দ্রুত এই যে চেঞ্জ করেছো, এইখানটা লালটা দিতেই তোমার মুখের চেহারাটা বদলে গেছে, অদ্ভুত লাগলো। আগের মুখটা কিন্তু এই মুখটা একা আসেনি, বদলেছে একটু। ধ্রুপদের কাজ লেখাটা তো খুবই ভালো, কিন্তু ধ্রুপদকে বলবো সীতাকে নিয়ে, সীতা তুমি দুটোই মেয়ে, একটা মেয়ে আরেকটা মেয়েকে তার জন্য ফিল করছে রয়েছে, কিন্তু ও তাড়াহুড়োর চোটে সবটাই। ঠিক আছে, যা ইচ্ছে করো, তাড়াহুড়ো করছো, বেশ করছো, ভালো হোক, আরো ভালো হোক, তোমরা আরো অনেক বড় কাজ করো। আমাদের দেখা ছাড়া তো আর কিছু আমরা করতে পারবো না, আমরা পারবো না। ভালো ছবি তুলেছে একজন, আমি ভুলে যাই, লিখেছেন আর একজন রানা দাস বলে, ওটা হচ্ছে বলো বাংলা স্টেটসম্যান যিনি রিপোর্ট এডিটার। রানা দাস ফটোগ্রাফারকে জিজ্ঞেস করছে গৌতম দেখলাম, বললো যে ওই তো গৌতম, আচ্ছা গৌতম না, ওটা কেন গৌতম, ওটা গৌতম, বারবার হচ্ছে ওই তো। তার কারণ হচ্ছে, কারণ আছে, কারণ আমি তোমাদের মতো আসলে আমি ওটা অন্যরকম করে একটা ভাবনা চিন্তা করেছিলাম, সেটা এইটা আমার মনে হচ্ছে যে তোমাকেও বলবে। ওকে তো দেখলাম, তোমার নাম কি? প্রীতমকে তো দেখলাম, এটা বলবেই, কিন্তু তবু তুমি ভেবে দেখো, আর যদি একটু বৈচিত্র্য, মানে একটু এটা এরকম এরকম এরকম, আরে নাকটা যে কাটছে, রক্তগুলো গড়াচ্ছে, এই যে একটু দেখো, নাক তোমার কেটে দিয়েছে, আর কান্ডান কেটেছে নাকি? না, শুধু নাকটা কেটেছে, হ্যাঁ নাকটা কেটেছে, মানে ওইটাকে কনসেন্ট্রেট করো, ওইটা কিন্তু যখন তুমি চিৎকার করেছো, তুমি মনে করো না ওই চিৎকার করাটা মনে হচ্ছে তোমাকে রেপ করছে। সেটা যদি লক্ষণ করে থাকেন আমি তাতে আপত্তি করবো না, কারণ ওনারা করেই থাকেন, রেপও করেন আবার নাকও কাটেন, সেটা সবই করেন। সেটা যদি জানি না সেটা চেয়েছো কিনা বলতে, কিন্তু ওই যে অতটা, এই যে নাকটা যখন কাটলে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে, এটা তুমি পারবে কিন্তু। আমি বুঝে গেছি, এই যে গড়িয়ে গড়িয়ে পড়ছে, তোমার গালাগুলো রক্তে ভেসে যাচ্ছে, হ্যাঁ, এই জায়গাটা একটু তোমার প্রতি সহানুভূতিটা একটু আসবে। আরো নাটকের ভাষা টাষাগুলো ভীষণ ভালো হয়েছে। হ্যাঁ, আর কিছু মনে পড়ছে না, সব দিক থেকেই। আপনি যাবেন না স্যার? এবার আমাদের এই নাটকের নির্দেশক দীপ ভৌমিককে সম্মাননা জ্ঞাপন করবেন আমাদের আজকের গৌতম। দীপকে আমি কি সম্বর্ধনা দেবো? দীপ তো কাজের মানুষ। তাকাবে দিকে তো এই প্রণাম ভাই, আমি চোখ করে। আচ্ছা, আজকে আমাদের অনুষ্ঠান সকাল থেকেই আমরা রয়েছি এখানে, এবং প্রায় দুটো পর্বে আমাদের আজকের অনুষ্ঠান হলো। আমরা 3টের সময় বাচ্চাদেরকে নিয়ে একটি নাটক করলাম, কিশোর সিদ্ধার্থ, এবং তারপরে রক্তকরবী। গৌতম বাবু বলছিলেন আমরা অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে, তো সত্যি তাই আমাদের আজকে সারাটা দিন বেশ নাটকে ভালোই কাটলো। এবং তার থেকেও যেটা পাওনা হলো, রঙ্গসেনার গৌতম মুখার্জিকে আমরা আজকে সঙ্গে পেয়েছি, তার জন্য রঙ্গসেনা গৌতম বাবুর কাছে চিরকৃতজ্ঞ। তার অনেক মূল্যবান মতামত, তার অনেক সাজেশন আমরা পেলাম, যেটার জন্য আমরা চিরজীবন গৌতম বাবুর কাছে ঋণী থাকবো। তো আজকের মতো শুভরাত্রি। আপনারা রঙ্গসেনার সাথে থাকবেন, রঙ্গসেনার পাশে থাকবেন। ধন্যবাদ।